বিসমিল্লাহির রহমানির রহিম। রাজু আহমেদ বনি পলিটিক্যাল টক শোতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দেশ বিদেশে আমাকে যারা দেখছেন ভার্চুয়াল জার্নালবিডি.com এর সাথে আসলে যে বিষয়টি নিয়ে শুরু করবো আজকে পলিটিক্যাল টক শো, সেটা হচ্ছে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী যে গতকালকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো, তার আমির সাহেব ডক্টর শফিকুর রহমান যে মেসেজ দিছে প্রতিটা প্রত্যন্ত জেলা উপজেলা রুট লেভেলে গ্রাম লেভেলে সেই মেসেজটা পৌঁছে যাচ্ছে। তো যে মেসেজ দিলেন এবং যে মেসেজ সাধারণ মানুষ পেল, তার কিছুটা আমরা আলোচনা সমালোচনা এবং পজিটিভ দিকগুলো তুলে ধরবো। সেজন্য সাথে আছেন গাংনী পৌর জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি এম ওয়াসকরনী সাহেব। ওয়াসকরনী ভাই, আপনাকে হঠাৎ করে এই আমাদের লাইভ টক শোতে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। ভার্চুয়াল জার্নাল বিডির দর্শকরা যারা এখন দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সকলকে ধন্যবাদ, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামিল ভাই, ফ্রাঙ্কলি আপনার সাথে আলোচনাটা হওয়ার কথা ছিল না, ছিল আমাদের সম্মানিত আমাদের উপজেলা সেক্রেটারি জেনারেল মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব। উনি কারণবশত আসতে পারলো না। তো আপনার সাথে যে কয়েকটা বিষয় নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে গতকালকের যে ঐতিহাসিক একটা মহাসমাবেশ। এই মহাসমাবেশটা আমার কাছে যতটুকু মনে হয়েছে, যেহেতু আমি স্পটে ছিলাম না, লাইভে এবং নিউজে যতটুকু দেখছি, আপনারা কেমন মনে হলো যে আমির সাহেবের একমাত্র অসুস্থ হয়ে যাওয়া ছাড়া 100% সাকসেস? এই জায়গা থেকে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা আসলে আসন্নিত, আমরা স্বাধীনতা পরবর্তীতে এই প্রথম এত বড় জনসমাবেশ হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। এবং আমাদের এই এত বড় সমাবেশে প্রায় 10,000-এর বেশি বাস, এবং আপনারা জানেন যেটা সমালোচনা হচ্ছে যে ট্রেন রিজার্ভ করা, 32 লক্ষ টাকা দিয়ে জামাত ইসলামী যে ট্রেন রিজার্ভ করছে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মনে হয় কোনো পলিটিক্যাল দল বা কোনো বেসরকারি সংস্থা কোনো ট্রেন ভাড়া করছে। তো এটার মাধ্যমে মোটামুটি আমাদের এটা হয়েছে। আমরা আজকের এই আলোচনার শুরুতে আমরা শোক প্রকাশ করছি, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি। আমাদের খুলনার দাকব উপজেলা আমির রোড অ্যাক্সিডেন্টে শহীদ হয়েছেন, নিহত হয়েছেন আমাদের একজন ভাই। আসার পথে শাহ আলম ভাই, উনি ওই যে আপনার স্ট্রোক জনিত কারণে যে প্রসঙ্গগুলো আমি জাস্ট নোট করছি, সেগুলো নিয়ে আলোচনা করব, কারণ সময় বেশি নাই। আমরা জাস্ট অল্প সময়ের ভিতরে শেষ করব, 7টার সময় আবার আজান আছে। প্রথমে আপনার কাছে একটা বিষয় জানতে চাবো যে কেন্দ্রীয় নেতা, পলিটিক্যাল দায়িত্বশীল নেতারা তো অনেক আলোচনা করছেন, এবং স্পেশালি আমির সাহেব ডক্টর শফিকুর রহমানের কয়েকটা বিষয় নোট করছি, সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে হচ্ছে জামাত ইসলামের নির্বাচন নিয়ে ভাবনাটা কিভাবে আপনারা বুঝতে পারবেন, বাংলাদেশের নির্দেশনাটা কিভাবে দিল? বাংলাদেশের নির্বাচনী ভাবনা আমাদের এখন থেকে নয়, আপনি জেনে থাকবেন আমরা 18 সাল থেকে আমাদের নির্বাচনী মাঠে কার্যক্রম পরিচালনা করছে। আমাদের 30 বছরের 30 সালা পরিকল্পনা ছিল যে 1948 সাল পর্যন্ত আমাদের একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা হচ্ছে 1947 সালে আল্লাহ আমাদেরকে ভারত এবং পাকিস্তান, হিন্দুস্তান এবং পাকিস্তান বিভক্ত করে দিয়েছে। তারপরেও 100 বছরেও যদি আমরা একটা বিপ্লব, ইসলামী বিপ্লব সৃষ্টি না করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহর শুকরিয়া, তার আগেই আমাদের নির্বাচনী কাজ ওই 18 সাল থেকে জোরভাবে শুরু হয়েছে, জোরদার ভাবে। আমরা এখন টোটাল ময়দান আমাদের নির্বাচনের জন্য আপনার জাতীয় সংসদ সদস্য প্রার্থী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর এবং ইউনিয়ন চেয়ারম্যান এবং পৌর মেয়র এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা সব প্রার্থীগুলোর নাম ঘোষণা দিয়েছি এবং তারা তার জায়গা থেকে কাজ করে যাচ্ছে। তাহলে রুট লেভেলে ডোর টু ডোর আপনাদের অর্গানাইজটা চলছে, আমাদের নির্বাচনী প্রস্তুতিটা। আমাদের তৃতীয় চাষ চলছে, দ্বিতীয় চাষও শেষ হয়েছে, তৃতীয় চাষ চলছে। এখন
টোটাল প্রার্থীদের দিয়ে প্রার্থীরা বাসায় বাসায় যে গণসংযোগ ভোট আসলে যেমন ভাবে কাজ করে আমরা অলরেডি সেভাবে কাজ শুরু করছি। আচ্ছা, ফাইন। আমি নির্বাচনী ভাবনাটা একটু শুনলাম। এর সাথে যে আমির সাহেবের যে অ্যাডভাইস গুলো ছিল তার ভিতরে অনেকগুলোই সোশ্যাল মিডিয়াতে আসছে, তার ভিতরে আমি একটু নোট করি, দর্শকদের সামনে একটু বলে তারপরে আপনার একটু বিশ্লেষণ শুনবো। সেটা হচ্ছে আগামীতে নির্বাচিত হলে, মানে সামনে যে জাতীয় নির্বাচিত হলে জামাত ইসলামের নেতারা বা মন্ত্রী কোনো এমপি প্লট বরাদ্দ নেবেন না, ট্যাক্সবিহীন কোনো গাড়ি কিনবেন না, কোনো টাকা পয়সা নিজের হাতে লেনদেন করবে না, বরাদ্দের টাকা কিভাবে খরচ হলো তা পুঙ্খানুপুঙ্খ হিসাব দেশবাসীর কাছে তুলে ধরবেন। চাঁদা আমরা নিব না, দুর্নীতি সহ্য করব না, চাঁদা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। এটা অনেকটা জিরো জিরো টলারেন্স হিসাবে উল্লেখ করেছে। আমি কয়েকটা পয়েন্টে যাবো যে আমির সাহেব কোন দৃষ্টিভঙ্গি থেকে এমপি এবং মন্ত্রী হওয়ার বাসনাটা প্রকাশ করলো যে এই এই ফ্যাসিলিটিস গুলো নিবেন না। তো অবশ্যই একটা স্ট্রং এভিডেন্স বা কনফিডেন্ট থাকে। উনি অসুস্থ পড়ে গেলেন, তারপরেও বসে বক্তব্যটা কন্টিনিউ করছে। তো আপনাদের কাছে এটা কেমন মনে হচ্ছে যে শাসক না সেবক হয়ে, মালিক নয় সেবক হয়ে নতুন বাংলাদেশ বিনিময়ের কাজ করবে? জি, আপনি জেনে থাকবেন উনি আগে একটা কথা বলছেন, যদি আল্লাহ কবুল করেন এবং মানুষের ভালোবাসা পেয়ে যদি আমরা এমপি হতে পারি, তাহলে আমাদের এমপিরা সরকারি কোনো প্লট বরাদ্দ করবেন না, রাখবেন না, সরকারি ট্যাক্স বিহীন কোনো গাড়ি ব্যবহার করবেন না। আপনার আরেকটু জানিয়ে রাখার জন্য আমি শুধু এতটুকুন বলতে চাই যে আমাদের যারা এমপি প্রার্থী এবং আপনার যারা আমাদের ক্যান্ডিডেট হয় তাদের কোনো ডোনেশন এখানে দেওয়া লাগে না। টোটাল নির্বাচনী খরচ সংগঠন বহন করে এবং সংগঠনের যে নির্বাচনী খরচ এই জন্য তারা খরচ করেন না এবং এখানে নিতেও পারবেন না। যেসব ভাইদেরকে আমাদের ক্যান্ডিডেট তৈরি করা হয়েছে তারা সবাই পরীক্ষিত এই দুর্নীতির ব্যাপারে, তারপর হচ্ছে আপনার এই যে লোভ লালসা, মানুষের উপরে জুলুম নির্যাতন, এ ব্যাপারে আমাদের পরীক্ষিত দায়িত্বশীলদেরকে আমরা ক্যান্ডিডেট তৈরি করেছি। এবং আমাদের ক্যান্ডিডেট কেউ নিজে চেয়ে হয় না, আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের নির্বাচনের তাদের সাথে কথাবার্তার মাধ্যমে যারা নিচে জনশক্তি আছে তাদের মতামতের ভিত্তিতে আমরা একজনকে ক্যান্ডিডেট সৃষ্টি করি, যার কারণে এখানে সুযোগ নেই দুর্নীতি করার। আমরা চাই আল্লাহ তাআলা যদি কবুল করেন, আমি আবারও বলছি আল্লাহ তাআলা যদি কবুল করেন, মানুষ যদি আমাদেরকে একবার পরীক্ষার জন্য দেখেন, তাহলে আমরা সেই নজির সৃষ্টি করব মানুষের কাঙ্ক্ষিত আশা পূর্ণ করার জন্য। যেটা 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে যে ধরনের অ্যাক্টিভিটিস করছে তৎকালীন জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী সাহেব, মোজাহিদ সাহেব, ওনারা ওই ওনাদের যে এক্সাম্পলটা দিছে ওই সম্পর্কে আপনারা এখন অ্যাপ্লাই করতে পারেন? আমাদের একটা জিনিস, ধন্যবাদ আপনাকে, আমাদের একটা জিনিস সেটা হচ্ছে আমাদের একেবারে আপ লেভেল থেকে ডাউন লেভেল পর্যন্ত প্রত্যেক জনশক্তির কাছে একটা প্রত্যাশা, সেটা হচ্ছে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যা কিছু দরকার আমরা সেই ত্যাগ করতে রাজি। আপনারা ইউটিউব এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে জানতে পেরেছেন গতকালকের যে সমাবেশ হলো, জাতীয় সমাবেশ, এই জাতীয় সমাবেশে আমাদের প্রত্যেক জনশক্তি বাড়ি থেকে চিড়া মুড়ি রুটি তৈরি করে নিজের শুকনো খাবার নিয়ে সেখানে চলে গেছে, নিজেদের পকেটের টাকা দিয়ে ভাড়া করে সেখানে গেছে এবং এসছে। তাদের যে মানে আচরণ আপনি দেখলে খুশি হবেন। আমি আরো একটা বলতে চাই যে জামাত ইসলামের মধ্যে মতবিরোধ নেই, কারণ হচ্ছে এই 54 বছরে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে কাজ করছে, আপনি কোথাও বাংলাদেশের একজন কর্মীর হাতে আরেকজন কর্মী খুন হয়েছে, হত্যা হয়েছে, জুলুমের শিকার হয়েছে, এটা আপনি দেখাতে পারবেন না। জামাত সেভাবে লোক। আমি একটু প্রসঙ্গ মানে একদিকে আসি, সেটা হচ্ছে নির্বাচন যদি হয়, আমরা ধরে নিচ্ছি যে রোজার আগে বা ডিসেম্বর ডেডলাইন ঘোষণা করা হচ্ছে, এই নির্বাচন যদি হয় তাহলে জামাত ইসলাম তো এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, বিএনপির সাথে জোটে যাবে না। এবার যতদূর যেহেতু আওয়ামী লীগ নাই,
অপোজিশন হিসেবে জামাত ইসলামকে ধরা হচ্ছে, সেই জায়গা থেকে আপনারা কেন্দ্রীয় নির্দেশনা কেমন পেলেন? আচ্ছা, আমাদের মানে যে চিন্তা চেতনা সেটা হচ্ছে আমরা কারোর সাথে জোট করব বা না করব এটা আমাদের এখনো সিদ্ধান্ত ওইটা নয়। জাতির প্রয়োজনে, নির্বাচনের আগ দিয়ে জাতির প্রয়োজনে যেটা করা প্রয়োজন সেটা জামাত ইসলামী করবে। জামাত ইসলামী ঘোষণা দিচ্ছে যে ইসলামী দলগুলো একসাথে নির্বাচন করবে, একটা ভোট ব্যালট বক্স হবে, এগুলো হচ্ছে জামাত ইসলাম জাতির প্রয়োজন। ইসলামী ঐক্য যেটা, জি, ইসলামী সব রাজনৈতিক দলগুলো, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, জাকির পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পেশাব, এই দলগুলো, ইসলামী দল যদি একটা ঐক্য হয় তাহলে কি মানে সংসদে সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা না? বিএনপি ধরে নিলাম ওরা 150 বা 200 সিট পাবে, 100 সিট তো ইসলামী দলগুলোর ভিতরে থাকবে। তাহলে আমি আপনাকে এইটা আশ্বাস দিতে পারি যে বাংলাদেশে এখন 4.5 কোটি ভোটার, যারা নতুন ভোটার যারা এখনো পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায়নি, তাদের একটা বড় আকাঙ্ক্ষা যে ইসলামী শক্তিগুলো সামনে আসুক, এগিয়ে আসুক। এজন্য আমাদের আমিরে জামাত প্রত্যেকটা ইসলামী দলের নেতাদের কাছে তাদের যে অফিসগুলো সেখানে গিয়েছেন এবং তাদেরকে বলেছেন আমরা আমাদের নিজেদের মধ্যে মতভেদগুলো ভুলে যাই, আমরা তো জনগণের জন্য রাজনীতি করি, তো জনগণ যেটা চায় সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেজন্য তিনি সার্বক্ষণিক এই কথা বলেছেন। আমি আরেকটা বিষয় একটু আপনি ক্লিয়ার করেন, সেটা হচ্ছে জামাত ইসলাম দাঁড়িপাল্লা মার্কা নিয়ে স্বাধীনতার পর থেকে পর্যন্ত আমাদের এই প্রতীক, নির্বাচনী প্রতীক, সেখানে গণতন্ত্র বা সংগঠন পদ্ধতিতে আমি বেশ কয়েকবার একটু নোট করে দেখলাম যে সৎ লোক, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তো বাংলাদেশের প্রেক্ষাপটে বা ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে এটা কিভাবে পসিবল যে আল্লাহর আইন বলতে তো কোরআন এবং সুন্নাহ, তো সেখানে গণতন্ত্র আছে, বাংলাদেশের যে সংবিধান সেটাকে বাদ দিয়ে, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অনেকবার এক্সাম্পল দিচ্ছে যে মানুষের তৈরি সংবিধান বাদ দিয়ে আল্লাহর সংবিধান মানে কোরআন এবং সুন্নাহ রাখা, সেক্ষেত্রে কতটুকু চ্যালেঞ্জিং মনে করছেন আপনি? জি, ধন্যবাদ আপনার। আপনি যেহেতু গঠনতন্ত্র পড়েছেন, আমার 3 নম্বর ধারায় গঠনতন্ত্রে বাংলাদেশে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং আল্লাহর সন্তোষ অর্জন করা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ধারা। এই ধারার আলোকে আমাদের চলা, যে আমাদের আসলে বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশ এক কায়দায় চলছে, আমরা এই নিয়মের বাইরে যে নয়, তবে নিয়মের ভিতরে থেকে যেটা মানুষের জন্য কল্যাণ, কোরআন আসমানি কেতাব, এটা মানুষের কল্যাণেই এসেছে। এই মানুষের কল্যাণে যেগুলো মানুষের কল্যাণের প্রয়োজন সেগুলো আমরা আস্তে আস্তে ইনক্লুড করব। আমরা কারোর উপরে ইসলামের শরিয়া চাপিয়ে দিতে চাই না, আবার কারোর আমরা শৈথল্য দেখিয়ে কোরআনকে অবমাননার মতো মানে দিকে যেতে চাই না। আমরা জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কোরআনুল কারিমের যে নির্দেশনাগুলো প্রয়োজন আমরা সেগুলো জনগণের কাছে উপস্থাপন করব এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য সবাই মিলে যদি সেটা বাস্তবায়নের চেষ্টা করি ইনশাআল্লাহ হবে, আমরা আশাবাদী। আমি এই জায়গাটা আর একটু যদি একটু ক্লিয়ার করেন, সেটা হচ্ছে যেটা বললাম যে গণতন্ত্র বাদ দিয়ে ইসলামী আইন এবং কোরআন সুন্নাহ, এটা আচ্ছা, গণতন্ত্রটা আসলে যদি অন্য কোনো নাম থাকতো সেটা সুবিধা হইতো। এই গণতন্ত্র মানে, গণতন্ত্র শব্দটা মানে কিছু কিছু স্বার্থান্বেষী লোক উল্টো পাল্টা করে ফেলছে। গণতন্ত্র মানে সব খারাপ নয়, সব কোরআনের সাথে সাংঘর্ষিক সেটা নয়। ওখানে যে কথাটা আছে সেটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, আর আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। এই জন্য এই জায়গাটা দ্বিমত, কিছু কিছু জায়গায় দ্বিমত আছে, আমরা সেই জায়গাটা সাইলেন্ট থাকতে চাই, যেটা জনগণের কল্যাণে, সেটা কোরআন হাদিসের বিপরীত নয়। এজন্য গণতন্ত্রটা আমরা আমাদের দেশের আপামর সবাই গণতন্ত্র হারাম বলে দিয়েছেন, আসলে এই গণতন্ত্র সবটা হারাম নয়, যেগুলো জনগণের কল্যাণে সেটা হারাম নয়। এজন্য আমরা যেগুলো জনগণের কল্যাণে আসবে সেটা আমরা সেটুকু নিতে চাই, আর যেটুকু কোরআন সুন্নাহ বিরোধী হবে সেটুকু থেকে আমরা আস্তে আস্তে জনসম্পৃক্ততা, জনগণের মতামতের ভিত্তিতে তা থেকে পিছিয়ে আসতে চাই।
হ্যাঁ, আমি গতকালকে দেখলাম যে মঞ্চে শুধু জামাত ইসলাম না, অন্যান্য দলের বেশ কিছু নেতাকর্মীরা, সেন্ট্রাল নেতাকর্মীরা ছিল। তার ভিতরে এনসিপি সার্জিস আলমকে দেখছি, আম, আক্তার হোসেন ছিল। আখতার হোসেন ছিলেন, গণ অধিকার পরিষদের নূর বিপি নূর ছিলেন। তো অন্যান্য নেতারা কি জামাত ইসলামকে পজিটিভ ভাবছে, এরকম কিছু মনে হলো আপনাদের জন্য সমাবেশে? যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনার। আমাদের এই গত আগস্টের 5 এবং তারিখে, সাথে সাথে আমির সাহেব অসুস্থ, হাসপাতাল যায় বিএনপি মহাসচিব সহ দেখা করে আসছেন। জি, আপনি জানবেন যে গত 5ই আগস্টের এই পরিবর্তনের পর থেকে জামাত ইসলামের অফিস খোলা থাকা এবং সেখানে সব দলের নেতৃবৃন্দ, দু একটা দল ছাড়া প্রায় সব দলের নেতৃবৃন্দ যাতায়াত, এবং তাদের সবাই একটা ঐক্যমত সৃষ্টির চেষ্টা চলছে যে সবাই মিলে দেশ গড়ব এবং সুন্দরভাবে দেশ গড়ার জন্য যাদের মতে এই দেশ গড়তে যার যে প্রয়োজন, সে ক্ষুদ্র দল হোক আর বৃহৎ দল হোক, যারা জনগণের কল্যাণে কাজ করতে চায়, আমরা জামাত ইসলামী তাদের সাথে কাজ করতে চাই। জামাত ইসলামী যত ছাড় দেওয়া দরকার সব ছাড় দিবে, তবে জনগণের কল্যাণে একটা রাষ্ট্র যাতে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেজন্য চেষ্টা করছে। জামাতে আমিরে জামাত এত সুন্দর সৌহার্দ্যপূর্ণ একটা আজকের আমি ওই যে আপনার ফেজ দ্য পিপলের সাইফুর রহমান ভাইয়ের একটা স্ট্যাটাস পড়ছিলাম আপনার এখানে আসার আগে। তো উনি বললেন যে আমার কাছে আমিরে জামাত ফোন দিয়ে এই সমাবেশে আসার জন্য দাওয়াত দিয়েছেন। আমি অভিভূত হয়েছি যে একটা দলের প্রধান কখনো যে কাউকে ইনভাইট করে, আমি সেখানে অস্বীকৃতি জানাইলে তিনি বললেন যে তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো মিটিং এ আপনি তো আসবেন, এটা আমরা আশা করি। আচ্ছা, তো উনি সবার সাথে, বিএনপি নেতৃবৃন্দর সাথে, অন্যান্য যারা বামপন্থী আছে তাদের সাথেও উনি নিয়মিত যোগাযোগ মেনটেন করেন এবং এই ফর্মালিটিটা মেনটেন করেন। আপনি জেনে থাকবেন এতে এই কিছুদিন আগে যে মিনা ফারার সাথে আমিরে জামাতের একটা ফোন আলাপ ফাঁস হয়েছিল। ফাঁস বলতে মিনা ফারা সেটাই করছিল যে ফাঁস করছিল যে মিনা ফারাকে ধন্যবাদ জানিয়েছেন, নতুন বাংলাদেশে আপনি একজন যোদ্ধা, আপনি আসেন আপা বাংলাদেশে, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এখানে আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ি। জামিল, আমি মানে অন্য একটা টপিকে আসি, সেটা হচ্ছে কাফেলা গেছে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। তো মেসেজটা কি নিয়ে আসলো, বাড়িতে কি নিয়ে আসলাম আমরা, এই মানে কোন অ্যাডভাইসটা, কোন সাংগঠনিক পদ্ধতিটা, কোন বিষয়টা যে এইটা এলাকায় নিয়ে যাও, যায় ওই জায়গায় প্রতিষ্ঠিত করো, স্পেসিফিক ভাবে আপনি? জি হ্যাঁ, এখানে আমাদের যে মেসেজটা সেটা হচ্ছে আমরা প্রথমত দুইটা জিনিস দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন জন জামাত ইসলামের ভোট 8%, 7% জনসংখ্যা নেই। ইতিমধ্যে ছাত্র দলের সভাপতি বলেছেন যে এত জনশক্তি কি জামাতের আছে, এই যে সব ভাড়া করে নিয়ে আসা কিছু জনশক্তি আছে। আমাদের প্রথমত মেসেজ হচ্ছে যে সারা বাংলাদেশে আমাদের জনশক্তিরা যে আছে এবং অ্যাক্টিভ আছে, এটা প্রথমত দেখানো। 2 নম্বর হচ্ছে যে আমরা আমাদের এই কার্যক্রমটাকে আরো সুন্দর গুছালো রূপে, যেখানে মানবতা আছে সেখানে যাতে আমরা থাকতে পারি, মানুষের কল্যাণে কাজ করতে পারি, যেখানে যে প্রয়োজন সেই প্রয়োজনে যেন জামাত ইসলামের প্রত্যেক কর্মী, জামাত কর্মী মানেই সমাজকর্মী, এই ধরনের একটা মানে মানসিকতা নিয়ে তারা কাজ করতে থাকে। অন্যের চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে অন্যায়মূলক কাজ, এই কাজগুলো যেন জামাত ইসলামের কোনো কর্মী তার সাথে কোনো কায়দায় প্রত্যক্ষ বা পরোক্ষ বা সম্পৃক্ত না হয়, সেজন্য আমিরে জামাতের যে আমরা বললাম, আমিরে জামাত বলেছে যে আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি হতে দেব না। আচ্ছা, এখানে তো মানে জিরো টলারেন্স দুর্নীতি এবং চাঁদাবাজির এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে নোটেড, কারণ আমরা কিছুদিন আগে বিএনপির অ্যাক্টিভিটিস গুলো দেখলাম, সেগুলো খুবই মানে চোখে লাগার মতন, যেগুলো কখনোই মেনে নেওয়া যায় না। আচ্ছা, আমি একটু বলি ব্যাপারে। ধন্যবাদ। বিএনপি সমালোচনা করতে না, ওদের না, বা অন্য কোনো দলের আমি বিএনপিকে বলতেও চাই না। আমি শুধু একটা বলতে চাই যে আমরা আমাদের সাংবাদিকদের ধন্যবাদ জানাই,
কারণ সাংবাদিকরা আমাদের পিছনে থাকার কারণে আমাদের কোন জনশক্তির মনে যদি বাসনাও থাকে ন্যূনতম দুর্নীতি করার, তাহলে সেটাও সুযোগ পায় না। কারণ হচ্ছে জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী তার নিজের জীবনের চাইতে সংগঠনকে বেশি ভালোবাসে। এজন্য তারা জামাতের সাংগঠনিক কোনো ক্ষতি হয় সে কাজ করবে না। এজন্য ওই ধরনের কাজের সাথে জামাত যুক্ত হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক সুন্দর একটু কথা বললাম যে আর যেহেতু অন্যান্য দল মানে আমি আজকের আলোচনা কিন্তু গতকালকের সমাবেশের রিফর্ম বা মানে আমরা যা দেখলাম, বুঝলাম, শুনলাম, এই লোকাল জায়গা থেকে কতটুকু অ্যাসেট নিয়ে আসলাম সেটার উপর একটু আলোচনা। তো গতকালকের সমাবেশে অন্যান্য দলের নেতাকর্মীরা যেমন ছিল, সাথে সাথে বিএনপির বেশ কিছু নেতাকর্মীরা ছিল। তো এখানে কি বিএনপির সাথে জামাতের জোট বা এলাই হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? আচ্ছা, একবার কিন্তু আলোচনা করলাম যে 300 আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল আমাদের, তারপরে জি ধন্যবাদ। এটা হচ্ছে জামাত ইসলামের প্রার্থী ঘোষণা হলেও জামাত ইসলামের বললাম যে এদের নমিনেশন কেনা লাগে না। জামাত কারণ নমিনেশন তাদের পকেট যোগ্যতার ভিত্তিতে তো দেয় না, টাকা তাদের পকেট থেকে কোনো টাকা পয়সা খরচ করানো হয় না। তাই যদি জাতির প্রয়োজন হয়, জামাত ইসলাম যেখান থেকে যে প্রার্থীকে আপনারা জেনে থাকবেন যে ইতিপূর্বে আমাদের যশোর ঝিকরগাছা চৌগাছা আসনে জনাব আরশাদুল আলম প্রার্থী ছিল, সেখানে তাকে তাকে মানে সরিয়ে দিয়ে সেখানে আমাদের ডাক্তার ফয়েজ আহমদ ভাইকে ওখানে আপনার করাইছে আর কি, আপনার ওখানে প্রার্থী হিসেবে পরিচয় ঘটিয়ে দিয়েছে। এখানে জামাতের কোনো ক্যান্ডিডেট নেই, মন খারাপও করবে না। যে জামাতের যদি প্রয়োজন হয়, জাতির প্রয়োজনে যদি ঐক্যবদ্ধ হয়ে জামাত 300 আসন দিয়েছে, সেখান থেকে যদি জামাত 50টা আসনেও নির্বাচন করতে হয় জাতির প্রয়োজনে সবাইকে ছাড় দেওয়ার জন্য, সেটাও জামাত করবে। জামাতের ব্যাপারে মানে ধরাবাধা। আমি বেশ কিছু পয়েন্ট নোট করছিলাম যে আছে আমির সাহেব উল্লেখ করছিলেন যে পল্টন হত্যা, শাপলা চত্বর হত্যা, পিলখানা গণহত্যার এগুলো সব বিচার হবে। এটা সহ গণহত্যার জুলাই আগস্টে গত জাতির মুক্তির যে জুলাই আগস্টের যারা শহীদ হয়েছে তাদেরকে তো জুলাই সনদ এবং সংস্কার করা হচ্ছে। আর সবচেয়ে বড় পয়েন্ট উনি নোট করছে যে বস্তা পচা ব্যবস্থাপনা বদলাতে হবে। এই বস্তা পচা ব্যবস্থাপনাটাকে কোন বিষয়টি ইঙ্গিত করা হয়েছে স্পেশালি? ধন্যবাদ। এগুলো হচ্ছে যেহেতু এই প্রচালিত শব্দ, তো আমরা এই জুলাই অভ্যুত্থানে উনি বলেছেন, কেন্দ্রীয় আমিরে জামাত বলেছেন যে যারা জীবন দিয়েছেন, এতগুলো জীবন দিয়ে যদি বাংলাদেশের কাঙ্ক্ষিত মান না আসে, তাহলে সেটা এই জীবনগুলো বৃথা হয়ে যাবে। এই জন্য যে আগেও দুর্নীতি ছিল, আগেও ফ্যাসিবাদ ছিল, আগেও মানে মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চলতো, এখনো চলবে, এটা নয়। আমিরে জামাত বলেছেন যে এই সিস্টেম থাকবে না। সিস্টেমটা হবে কি, যারা অন্যায় করবে সে যে দলেরই হোক, যত প্রভাবশালী হোক, আমাদের যতটুকুন শক্তি সমর্থ আছে, আমরা সর্বোচ্চ শক্তি সমর্থ দিয়ে এই অন্যায় অপরাধকে রুখে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা সরকারকে পরামর্শ দিয়েছি, যত হত্যা হয়েছে, বিশেষ করে 2006 সালের 28 অক্টোবর, 2009 সালের পিলখানা, তারপর হচ্ছে আপনার পল্টন ট্র্যাজেডি, তারপর হচ্ছে আপনার শাপলা চত্বর, এই গণহত্যা, তারপর হচ্ছে রাজনৈতিক কিলিং, যে কোনো ধরনের রাজনৈতিক গুম করে কিলিং করা, এই যে দলেরই হোক, এই বিচারগুলো যদি হয় তাহলে যারা অন্যায়কারী তারা সতর্ক হবে, আর যদি বিচার না হয় তাহলে এই অন্যায় অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। এজন্য আমাদের কেন্দ্রীয় আমির জামাত বলেছেন যে এই বিচারগুলো যাতে সরকার করে, সেজন্য সরকারকে আমরা পরামর্শ প্রদান করছি এবং সহযোগিতা করছি। আর একটা বিষয় দেখলাম যে নতুন বাংলাদেশ বা ইনসাফের বাংলাদেশ গড়ার লড়াইয়ের কথা বলছেন, এই বিষয়টা একটু আমরা জানি, তারপরে একটু দর্শকদের জন্য ক্লিয়ার যদি করেন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন, এটা হচ্ছে যেটা রাষ্ট্রের কাছে, বিশেষ করে মানুষের মৌলিক চাহিদাগুলো রাষ্ট্রের কাছে প্রত্যেক জনগণ চায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো যেমন চাই। আমরা ইতিপূর্বে দেখেছি যে যারা সরকারি কর্তা ব্যক্তি ছিল
তারা এই জনগণের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে পারেনি, তাদের দুর্বলতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক। আমরা জানি যে একটা রাস্তা যদি বাজেট পাস করতে হয় তাহলে যিনি পাস করেন সেখানে টাকা দিতে হয়, তারপর হচ্ছে যিনি আপনার ওই যে সচিব থাকে তাকে টাকা দিতে হয়, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে টাকা দিতে হয়, দিয়ে রাস্তা ভালো হয় না। না। আমরা চাই যে যিনি করবেন তার জন্য অন্য কোনো জায়গায় মাসোয়ারা না দিয়ে সরাসরি সেই টাকাটা রাস্তায় কাজে লাগাতে পারে, স্কুল বিল্ডিং এ কাজে লাগাতে পারে, রডের বদলে বাঁশ না যায়, সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। এটা হচ্ছে ইনসাফ ভিত্তিক। আপনার অঞ্চলে যেসব গরিব মানুষ আছে তারা তো ইউনিয়ন পরিষদ বা পৌরসভার পক্ষ থেকে যেসব অনুদানগুলো পাওয়া দরকার ছিল তারা পায়নি। যেসব কৃষকরা তাদের কৃষি দ্রব্যাদি পাওয়া দরকার ছিল তারা পায়নি। আমরা চাই যে যারা যেটা পাওয়ার দরকার সেটা যেন পায়, সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। এটা হচ্ছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আচ্ছা, এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠান হলে তো অবশ্যই সরকার গঠন করে তারপরে এখন ওই আলোচনাগুলো আমি একপাশে রেখে আমাদের মেহেরপুর জেলা এবং গাংনীতে চলে আসি। তো যে ডেলিগেট টিম গেল 2টা বাস আসার পরে আপনাদের এখন তো মনে হয় মিটতে হয় নাই কেন্দ্র, মানে আপনাদের গাংনী কমিটি জি, মিটানো হয়েছে না? আচ্ছা বলেন। এই বলা যাবে। এই মানে এখন আমাদের 2 আসনে আমাদের নাজমুল হক মামা জি, সংসদ সদস্য প্রার্থী এবং আমির সাহেব আছেন, তাজউদ্দিন খান, উনারাদের সাথে এবং গাংনীর সাথে মৌলিক কিছু উন্নয়নের ব্যাপারে আপনারা কি এখন আচ্ছা, জি, কিছু নিয়েছেন? ধন্যবাদ। আমরা গতকালকের মেহেরপুর জেলা থেকে 53টা বাস গেছে, আমাদের গাংনী থেকে 22টা, আর মেহেরপুর থেকে বাকিগুলো। টোটাল 53টা বাস আমাদের গিয়েছিল এই সমাবেশে। আলহামদুলিল্লাহ আমাদের 53টি গাড়ি নিরাপদে চলে এসছে। এখন যে উন্নয়নের যে কার্যক্রম সেগুলো আমাদের প্রার্থীদের চিন্তা এবং সাংগঠনিক চিন্তা মিলিয়ে হয়। প্রতি মাসে আমাদের নির্বাচনী বৈঠক হয় একটা স্পেশালি, আর জেলা বৈঠকের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়। আবার যদি অতি জরুরি কোনো প্রয়োজন হয় তাহলে জরুরি মিটিং ডাকা হয় নির্বাচনী কমিটির সাথে এবং যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে তাদের সাথে। আমাদের প্রথমত যে চিন্তা চেতনা সেটা হচ্ছে গাংনীর উন্নয়নের জন্য, মেহেরপুরের উন্নয়নের জন্য আমরা দেখেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা খুব দুর্বল। আমরা শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করতে চাই। এটা জেনারেল মাদ্রাসা দুটাই আমাদের মেহেরপুরে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রস্তাবিত, আলহামদুলিল্লাহ আমাদের জেলা আমিরের সাথে সেদিন কথা হয়েছিল যে আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে আমাদের এমপি যদি হয়ে যায় তাহলে আমরা মেহেরপুরে একটা মেডিকেল কলেজ নিয়ে আসতে চাই, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে আসতে চাই, বিশ্ববিদ্যালয়, এবং তার সাথে একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের প্ল্যান আছে। এটা গত আমাদের আওয়ামী সরকারের মন্ত্রী বেশ কিছু প্রোগ্রাম নিয়েছিল হাতে শিক্ষা ব্যবস্থার। ওইটা আমি ওইটার এক পাশে রেখে আরেকটা পয়েন্টে আসতে চাচ্ছি। জামিল ভাই, শিক্ষা ব্যবস্থার কথা বললেন আপনি, মানে আমাদের মৌলিক চাহিদা তো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তা। তো আমাদের এই পয়েন্টটা আমি পলিটিক্যাল বিএনপি বা সুশীল সমাজ, জামাত ইসলাম, অন্যান্য যাদের সাথে টকশো করি এই কথাটাই বারবার বলি যে আমাদের মেহেরপুর জেলা 1 এবং 2 আসন কৃষি ছাড়া কিছু নাই, কৃষকদের স্পেশালি নজর দেওয়ার মতো। আমি নাজমুল হক এইটাও আলাপ করছিলাম এ বিষয়ে। তো আপনাদের নেক্সট প্ল্যানিং থাকবে কৃষি এবং কৃষকদের নিয়ে। আর আচ্ছা, আমরা যে ব্যবস্থাটা করতে চাই আমরা সেটা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থাটা মেহেরপুর জেলা খুব দুর্বল। হাসপাতালে গেলে হসপিটালে রিফার করে, উপজেলা হসপিটালে ডাক্তার নেই, আর সরঞ্জামাদি নেই, বিপি মেশিন নেই, গেলে বলে খারাপ হয়ে গেছে, সরকার দিচ্ছে না, কি হবে। আমরা সেজন্য যদি আমরা আল্লাহ তাআলা আমাদের কবুল করেন বা কবুল না করলেও আমাদের একটা প্ল্যানে আছে যে ইবনে সিনার মতো একটি বা ইসলামী ব্যাংক হসপিটালের মতো একটি স্পেশালাইজড হসপিটাল মেহেরপুরে নিয়ে আসা এবং ডাক্তারদের
প্রশিক্ষণ, যেসব ডাক্তাররা থাকবেন প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে তাদেরকে যে যে বিষয়ে যারা আছেন তাদেরকে সেই ব্যবস্থাগুলো আমরা সার্বিকভাবে একটা বড় নোট করা হয়েছে। সংক্ষিপ্ত সময়ে তো সব মানে বিষয়গুলো কি কি আমরা বলা উন্নয়ন যাবে। করবেন সেটা একটা সামারি করা জি আছে। জি করা আছে। জামিল ভাই, আমি অনুষ্ঠান শেষের দিকে, যেহেতু আর 5 মিনিট পরে আজান দেবে, আপনি 2 মিনিট কি কিছু বলবেন যে আপনার নিজের ব্যক্তিগত বিষয়, যেটা গতকালকে সমাবেশ থেকে এবং সংগঠনের থেকে আপনি যা অর্জন করলেন সে বিষয়ে। জি ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমাদের এটাই বলার থাকবে বা আমরা আমাদের পক্ষ থেকে এটা বলবো যে আমরা যদি মানুষ হিসেবে বাঁচতে চাই পৃথিবীতে, যে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে জাতির হোক, যে দলের হোক, যে ধরনের মানুষই হোক না কেন, আমরা সকলের যে মৌলিক অধিকার, এই অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। আমরা জনগণের সেবক হতে চাই, মালিক নয়। আমরা কারোর পরে জুলুমবাজি হোক, কারোর পরে মানে অন্যায় হোক, আমরা সেই কাজ করতে চাই না। এজন্য জনগণ যদি আমাদের পাশে থাকে, আমরা জনগণের পাশে থাকতে চাই। সরকার গঠন করলেও থাকতে চাই, সরকার গঠন না করলেও থাকতে চাই। আমরা এই উপমহাদেশে কাজ করছি, সমাজসেবামূলক কাজগুলো আগে আমরা অনেকগুলো প্রকাশ্যে করতে পারতাম না, আমরা এখন প্রকাশ্যে করছি। আমাদের একটা টার্গেট যে আমাদের যত জনশক্তি আছে প্রত্যেক জনশক্তি একটা করে বৃক্ষরোপণ করবে, প্রত্যেক জনশক্তি কমপক্ষে একজন দুস্থ মানুষের দায়িত্ব নেবে, প্রত্যেক জনশক্তি একজন করে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে কাজ করা দরকার মানুষের পাশে পাশে দাঁড়াবে। আমাদের প্রত্যেক জনশক্তিকে বলা আছে যে তারা প্রতিদিন যেন কমপক্ষে ছোটখাটো হোক, সেটা একটা সামাজিক কাজের সাথে যুক্ত থেকেই তারা মানে রাত্রে ঘুমাতে যায়। আমরা সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের জ্ঞানের আলোকে আমরা চেষ্টা করছি মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে সহযোগিতা এবং দোয়ার জন্য দোয়ার দরখাস্ত করছে। রব যেন আমাদেরকে সুস্থ রাখেন, আমরা যেন যে পরিকল্পনার আলোকে কথায় নয় কাজে বড় হতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। ধন্যবাদ। আমাদের সাথে কথা বললেন গাংনী পৌর জামাত ইসলামের সেক্রেটারি এম ওয়াসকরণী জামিল। জামিল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে থাকুন, স্টে উইথ আস, virtualjournalvideo.com। থ্যাংক ইউ।